প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো তো? আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদেরকে আজকের আমার এই অনলাইন ল্যাব ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, অনার্স দ্বিতীয় বর্ষের আমার আজকের সিলেবাস 7-এর আমরা 11 নম্বর লেকচারটি আজকে আলোচনা করব। দেখো আজকে আমাদের 11 নম্বর লেকচারে কি আছে। আমরা কেমোট্যাক্সোনমি নিয়ে আলোচনা করছিলাম। সিলেবাসের 7 চ্যাপ্টারটা নিয়ে, 7 টপিকসটা নিয়ে কেমোট্যাক্সোনমি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ট্যাক্সোনমিতে এবং হচ্ছে ফাইলোজেনি নির্ণয়ে যে কেমোট্যাক্সোনমির ভূমিকা, যেটা হচ্ছে যে আমরা পড়েছিলাম যে গত ক্লাসে কেমোট্যাক্সোনমিতে পড়ছিলাম যে মেটাবলাইটস নিয়ে আলোচনা করেছি। প্রাইমারি মেটাবলাইট, সেকেন্ডারি মেটাবলাইট কি তোমরা জানো। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে এই যে ট্যাক্সোনমি বা ফাইলোজেনি নির্ণয়ে শ্রেণীবিন্যাস তত্ত্বের ক্ষেত্রে বা উদ্ভিদের বিবর্তনের ক্ষেত্রে এই প্রাইমারি বা সেকেন্ডারি বিপাকীয় বস্তুর ভূমিকাটা কি সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তোমাদের নিশ্চয়ই গত ক্লাসে আমি পড়িয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে উদ্ভিদের মানে শ্রেণীবিন্যাসে জৈব রাসায়নিক পদার্থ বা হচ্ছে জৈব রাসায়নিক প্রয়োগকেই বলা হয় কেমোট্যাক্সোনমি। ঠিক আছে? যখন কিনা দেখা যায় যে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে যে প্রচলিত বৈশিষ্ট্যগুলো কাজে লাগিয়ে যখন কোনো একটা ক্ষেত্রে যে কোনো একটা সিদ্ধান্ত উপনীত হওয়া যায় না, বা বলতে পারো যে আধুনিক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কেমোট্যাক্সোনমির ব্যবহারটা খুব বেশি। তো যে ক্ষেত্রে কিনা আমি যদি আরো সহজ করে বলি যে শ্রেণীবিন্যাস তত্ত্বে জৈব রাসায়নের ব্যবহারকে বলা হয় কেমোট্যাক্সোনমি। একে সিস্টেমেটিক কেমোট্যাক্সোনমি বা সিস্টেমেটিক ট্যাক্সোনমি, কেমিক্যাল ট্যাক্সোনমিও বলা হয়। আমরা কেমোট্যাক্সোনমিতে আজকে আলোচনা করব প্রাইমারি মেটাবলাইটস এবং সেকেন্ডারি মেটাবলাইটস নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এবং হচ্ছে সেকেন্ডারি মেটাবলাইটস নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। জৈব রাসায়নিক কথা বলছি যে প্রাচীনকাল থেকে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদে যে বিভিন্ন ধরনের কোষের মধ্যে যে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ আছে সেগুলোর ইয়াটাকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাসে ব্যবহারটাই হচ্ছে কেমোট্যাক্সোনমির যে ব্যবহারটা। তো উদ্ভিদের প্রতিনিয়ত উদ্ভিদ দেহের ভিতরে বিভিন্ন ধরনের বিপাকক্রিয়া চলে বা বায়োসিনথেসিস চলে, হ্যাঁ, বা জৈব সংশ্লেষ যেটা যাই বল না কেন। তো এই যে বিপাকক্রিয়ায় যে পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় বিপাকীয় পদার্থ বা বিপাকীয় বস্তু। এই বিপাকীয় বস্তুটা হচ্ছে দুইটা টাইপের হতে পারে। একটা হচ্ছে যে প্রাইমারি মেটাবলাইট বা প্রাথমিক বিপাকীয় বস্তু, আর একটা টাইপ হচ্ছে সেকেন্ডারি মেটাবলাইটস বা গৌণ বিপাকীয় বস্তু। তো উদ্ভিদের যেটা বললাম যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বায়োসিনথেসিস হয় এবং হচ্ছে কি দেখা যায় যে বিপাকীয় হয়, মেটাবলিজমের ফলে বিভিন্ন ধরনের বিপাকীয় বস্তু উৎপন্ন হয়। কতগুলো পদার্থ, এদের মধ্যে কতগুলো বিপাকীয় বস্তু ক্ষুদ্র, আবার কতগুলো হচ্ছে বৃহৎ আকার। তো যেগুলো ক্ষুদ্র, যেগুলো হচ্ছে যে আণবিক ওজন 10,000 একম, সেগুলোকে বলা হয় ক্ষুদ্র বিপাকীয় বস্তুগুলো, যেগুলো হচ্ছে সাধারণত সেকেন্ডারি মেটাবলাইট গুলো। আর প্রাথমিক মেটাবলাইট গুলো হচ্ছে যে উদ্ভিদের বিপাকীয়ার প্রাথমিক অবস্থায় বা প্রথমেই যে বস্তুগুলো সংশ্লেষিত হয় সেগুলোকে বলা হয় যে প্রাথমিক বিপাকীয় বস্তু। এগুলো সাধারণত বৃহৎ অণু বা আণবিক ওজন 10,000-এর চেয়ে বেশি, এবং এগুলো হচ্ছে যে সরাসরি জেনেটিক বস্তু হতে পারে, যেমন হচ্ছে ডিএনএ, আরএনএ, কিংবা হতে পারে জিন সংশ্লিষ্ট কোনো পদার্থ। ঠিক আছে? যেটা বলছিলাম যে প্রাইমারি বিপাকীয় বস্তুগুলো সরাসরি বিপাকীয় অংশগ্রহণ করে এবং হচ্ছে এরা কি হলে একদম প্রাথমিক অবস্থায় এই বিপাকীয়ার প্রাথমিক অবস্থায় এই প্রাথমিক মেটাবলাইট গুলো তৈরি হয়। আর সেকেন্ডারি মেটাবলাইট গুলো হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে প্রাথমিক মেটাবলাইট গুলোর কোনো কোনোটি আবার সেকেন্ডারি মেটাবলাইট তৈরিতে অংশগ্রহণ করে। এগুলো সাধারণত ক্ষুদ্র অণু এবং আণবিক ওজন 10,000-এর থেকে কম। এই ক্ষুদ্র অণুগুলো হচ্ছে সাধারণত বিপাক প্রক্রিয়ার ইন প্রোডাক্ট হিসেবে তৈরি হয়। ইন প্রোডাক্ট হিসেবে তৈরি হয়। কোনগুলোর কথা বলবো আমি এক্সাম্পল দেব, আলোচনা করবো আর একটু ডিটেইলসে। তার আগে বলে নিচ্ছি যে দেখো সেকেন্ডারি মেটাবলাইট গুলো কি হয় সাধারণত ইন প্রোডাক্ট হিসেবে বা শেষ উৎপাদ হিসেবে তৈরি হয় উদ্ভিদে। তো এগুলো তাহলে প্রাথমিক মেটাবলাইট গুলো কোনগুলো? যেগুলো বিপাকীয়ার প্রাথমিক অবস্থায় যে পদার্থগুলো তৈরি হয় সেগুলো কি কি বলা হয় যে
প্রাইমারি বিপাকীয় মেটাবলাইটস বা প্রাথমিক বিপাকীয় বস্তু। এগুলো কোনগুলো দেখো? অর্গানিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, ক্লোরোফিল, ঠিক আছে? কার্বোহাইড্রেট বিশেষ করে হচ্ছে পলিস্যাকারাইডটা, ঠিক আছে? কার্বোহাইড্রেটের মধ্যে হচ্ছে দ্বিতীয় বর্ষের ছাত্ররা, তোমরা যারা আজকে ক্লাসে উপস্থিত আছো তারা অবশ্যই কমেন্টসে নিজেদের রোল নাম্বারটা লিখে দিবে, ঠিক আছে? আচ্ছা, প্রাইমারি মেটাবলাইটসের কথা বলছিলাম যে যেগুলো হচ্ছে উদ্ভিদের যে বিপাক্রিয়া চলে তার ফলে প্রাথমিক অবস্থায় যে পদার্থগুলো তৈরি হয় বা যে বস্তুগুলো সংশ্লেষিত হয় সেগুলোকে বলা হয় যে প্রাইমারি মেটাবলাইটস। এগুলো হচ্ছে যে উদ্ভিদের বায়োসিনথেসিসের ফলে প্রাথমিক পর্যায়ে উৎপন্ন। এদের কোনো কোনোটি আবার হচ্ছে বৃহৎ অণু, যেমন হচ্ছে নিউক্লিক অ্যাসিড বলো, প্রোটিন বলো, ক্লোরোফিল, পলিস্যাকারাইড, এইগুলো হচ্ছে বৃহৎ অণু যেগুলোর হচ্ছে কি আণবিক ওজন 10,000-এর থেকে বেশি। তো আমাদের পরীক্ষার যেটা বললাম যে গত ক্লাসও আমি বলেছি যে যখন প্রশ্ন আসে কেমোট্যাক্সোনমি থেকে প্রতিবারই প্রশ্ন আসে, প্রশ্নের প্যাটার্ন আমি বলে দিয়েছি। তারপর আবারও বলছি যে দেখো যে কি টাইপের প্রশ্ন আসে, হয়তো আসে যে উদ্ভিদের শ্রেণীবিন্যাসে এবং ফাইলোজেনি নির্ণয় প্রাথমিক বিপাকীয় বস্তুর ভূমিকা, বা গণ বিপাকীয় বস্তুর ভূমিকা, বা প্রাইমারি মেটাবলাইট, সেকেন্ডারি মেটাবলাইট, যে কোনো এটা ইয়া হতে পারে, বা হচ্ছে বস্তুগুলোর নাম, যে প্রাথমিক বিপাকীয় উদ্ভিদে যে সমস্ত পদার্থ বা বস্তু উৎপন্ন হয় সেগুলোর নাম লিখো, ঠিক আছে? এবং উদ্ভিদের শ্রেণীবিন্যাস এবং হচ্ছে ফাইলোজেনি নির্ণয় এদের ব্যবহার বা গুরুত্ব লিখো, ঠিক আছে? তার মানে কি আমরা যেগুলো পড়ছি এবং এগুলোর সাথে সাথে আমাদেরকে এক্সাম্পল সহ দিতে হবে, ঠিক আছে? তো অর্গানিক অ্যাসিড, আমি এটা মুছে দিচ্ছি, আশা করি এটুকু দেখেছো সবাই। উদ্ভিদের বিভিন্ন ধরনের বিপাকীয়া যে চলে, সেই বিপাকীয়া যে কতগুলো জৈব অ্যাসিড তৈরি হয়, সেই জৈব অ্যাসিডগুলোকে বলা হয় প্ল্যান্ট অর্গানিক অ্যাসিড বা উদ্ভিদের যে উদ্ভিদ জৈব অ্যাসিড বলা হয়, ঠিক আছে? তো উদ্ভিদের সাধারণত যে টিসিএ চক্র মানে কি? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, তাই না? তোমরা এটা পড়ে আসছো, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, তাই তো? যেটাকে বলা হয় টিসিএ চক্র। টিসিএ চক্রে যদি মনে করে দেখো যে মনে আছে কিনা জানি না, দেখো যে 9টা অ্যাসিড তৈরি হয়, জৈব অ্যাসিড তৈরি হয়, যেমন হচ্ছে সাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে ম্যালিক অ্যাসিড, অক্সালোএসিডিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, সাকসেনিক অ্যাসিড, এইগুলো মোট হচ্ছে প্রায় 9টা জৈব অ্যাসিড তৈরি হয়। তো এইগুলো হচ্ছে কি জৈব অ্যাসিড বলা হয় যেগুলো উদ্ভিদে তৈরি হয়, এবং এই জৈব অ্যাসিডগুলো সাধারণত ট্যাক্সোনমিতে বা ফাইলোজেনিতে গুরুত্ব বহন করে। এগুলো শ্রেণীবিন্যাসে বেশ গুরুত্ব সহকারে ব্যবহার করা যায় ট্যাক্সোনমিতে। এই জৈব অ্যাসিডগুলোর ব্যবহার দ্বারা অনেক সময় দেখা যায় যে কোনো একটা প্রজাতি বা ট্যাক্সনকে শনাক্তকরণের জন্য বা পৃথক করার জন্য এই জৈব অ্যাসিডের গুলো বৈশিষ্ট্য বা জৈব অ্যাসিডের গুলোকে করা হয় শনাক্তকরণের কাজে। কারণ হচ্ছে যে এই যে জৈব অ্যাসিডগুলোর নাম বললাম, সবগুলো জৈব অ্যাসিড আবার সব উদ্ভিদে পাওয়া যায় না। কোনো কোনো উদ্ভিদে এদের হলো উপস্থিতি বিশেষ বৈশিষ্ট্য হিসেবে ব্যবহার করা হয়, যেটা হচ্ছে যে শনাক্তকরণে তার বিশেষত্বটাই তার শনাক্তকরণে, কারণ হচ্ছে স্পেসিফিক কোনো কোনো অর্গানিক অ্যাসিড বলো বা যে কোনো জৈব রসায়নে যে বৈশিষ্ট্যগুলো ব্যবহার করা হয় বা যেগুলো আছে এদের সবগুলোই কিন্তু সব উদ্ভিদে পাওয়া যায় না। তো এইটার উপস্থিতি, জৈব অ্যাসিডগুলোর উপস্থিতি তার উদ্ভিদগুলোকে, সেই বিশেষ উদ্ভিদগুলোকে শনাক্তকরণের কাজে ব্যবহার করা যায়। এবার আসো অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে প্রোটিনের কি যে গঠনগত এককটা বা গাঠনিক একক হিসেবে, সবাই জানো যে অ্যামাইনো অ্যাসিডটা কি প্রোটিনের গাঠনিক একক হিসেবে কাজ করে, যেটা একটা
উপাদান, যে উপাদানটা হচ্ছে মানে প্রোটিনের গঠনগত একক বা গাঠনিক একক বলা হয়। আবার যদি বলো যে প্রোটিন কি, অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের পলিমারটা হচ্ছে কি প্রোটিন, তাই তো। তো অ্যামাইনো অ্যাসিড হচ্ছে যে প্রোটিনের গাঠনিক একক হিসেবে কাজ করে, এবং হচ্ছে এই যে অ্যামাইনো অ্যাসিডে বিভিন্ন উদ্ভিদে অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতিটা সেই উদ্ভিদকে শনাক্তকরণের কাজে বা অনেক সময় ফাইলোজেনি নির্ণয়ে ভূমিকা রাখে। একটা এক্সাম্পল দিচ্ছি, এক্ষেত্রে দেখো অ্যামাইনো অ্যাসিডের সংযোজনের ভিত্তিতে দেখা যাচ্ছে যে কি বলেছে, অ্যামাইনো অ্যাসিড এক্সাম্পলের কথা বলেছি যে অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতিটা একটা হচ্ছে যে কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে ট্যাক্সন এবং প্রজাতি শনাক্তকরণে ব্যবহার করা হয়। বীজের মধ্যে বীজের মধ্যে অ্যামাইনো অ্যাসিডের সংযোজনের উপর ভিত্তি করে ল্যাথারাস একটা গণ, এই গণ ল্যাথারাস গণের 6টি অধগণে বা ইন্ট্রাজেনেটিক দলে ভাগ করা হয়েছে। অধগণে, ঠিক আছে, গণের নিচে মানে এই গণটাকে ল্যাথারাস গণটাকে বীজের উপর যে অ্যামাইনো অ্যাসিড আছে সেটা সংযোজনের ভিত্তিতে কি করেছে, ল্যাথারাস গণটাকে 7টা অধগণে বিভক্ত করা হয়েছে। এই ল্যাথারাস গণের মধ্যে শুধুমাত্র ল্যাথারিন থাকে, ল্যাথারিক অ্যাসিড থাকে, যা অন্য কোনো অনেক উদ্ভিদে থাকে না। এটাও একটা বিশেষ মার্কার হিসেবে ব্যবহার করা হয়, যেটা হচ্ছে কিনা যে একটা স্পেসিফিক বৈশিষ্ট্য যে এই অ্যামাইনো অ্যাসিডটা এই উদ্ভিদ গোষ্ঠীতে বিদ্যমান। এই বৈশিষ্ট্যের দ্বারাও কি করা যায় যে উদ্ভিদের শনাক্তকরণ এবং হচ্ছে কি পৃথকীকরণের কাজে ব্যবহার করা যায় ট্যাক্সের ক্ষেত্রে। অনেকগুলো উদাহরণ আছে। যখন এই যে প্রত্যেকটা জিনিস আসবে, যে অনেকগুলো একত্রে আসবে, সেক্ষেত্রে দেখা যাবে যে তোমরা হয়তো একটা দুইটা এক্সাম্পল তোমরা দিলেই হতে পারে, ঠিক আছে। এরপর আসো প্রোটিন। প্রোটিনটা কি? এটা একটা প্রাথমিক বিপাকীয় বস্তুর ক্ষেত্রে বলছি, যে এক্সাম্পল হিসেবে প্রোটিনের কথা বলছি। এটা একটা বৃহৎ অণু, হ্যাঁ, যেটা হচ্ছে যে জীবের উদ্ভিদের যে বিপাকীয়ায় উৎপন্ন হয়, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পরিবারকে বলা হয় কি প্রোটিন বলা হয়। প্রোটিনের মধ্যে প্রোটিনের যে হোমোলজি বা মিল বলো বা প্রোটিন সেলুলোজি প্রক্রিয়া, যে দেখা যায় যে অনেক সময় প্রোটিন সেলুলোজি বলো বা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের মাধ্যমে দেখা অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের মধ্যে যেটা হয়, প্রোটিনের মধ্যে যে বীজের উদ্ভিদ প্রজাতি সমূহের যে সম্পর্ক বা ঘনিষ্ঠতা নির্ণয় করা হয়, একটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে কি সেরোলজি টেস্ট। কি টেস্ট? সেরোলজি পরীক্ষা। তো এই পরীক্ষা দেখা যায় যে উদ্ভিদ সমূহের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক নির্ণয় করা যায় কিভাবে, সেটা যে প্রোটিনের মধ্যে যে মিল বা হোমোলজি বা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের মাধ্যমে দেখা যায় যে উদ্ভিদগুলোর মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক নির্ণয় করা যায়। যে সমস্ত উদ্ভিদগুলো, গোষ্ঠীগুলো বা প্রজাতিগুলো কাছাকাছি, তাদের মধ্যে দেখা যায় যে প্রোটিনের মিলটা রয়েছে, তারা কাছাকাছি। আর প্রোটিনের হোমোলজি বা অমিল, যেটা মিল বা অমিলের মধ্যে যদি বলো যে অমিল দ্বারা বোঝা যায় যে ওই উদ্ভিদ গোষ্ঠীগুলো তারা আলাদা দূরবর্তী সম্পর্কযুক্ত, নিকট সম্পর্কযুক্ত না। তার মানে কি হচ্ছে যে এগুলো হচ্ছে মরফোলজিক্যাল বৈশিষ্ট্য, ঠিক আছে। এগুলো হচ্ছে মরফোলজিক্যাল বৈশিষ্ট্যের সাথে উপর ভিত্তি করে যেটা করা হচ্ছে যে এই যে বাহ্যিক বৈশিষ্ট্য বা অন্যান্য বৈশিষ্ট্য, যে প্রোটিনের যে সেরোলজি কথা বললাম, যে ঘনিষ্ঠতা নির্ণয় যে পরীক্ষা, সেই পরীক্ষায় দেখা যায় যে একটা এক্সাম্পল যেটা আমি দিচ্ছি, দেখো ফেয়ারবোদা নামক একজন সায়েন্টিস্ট ফেয়ারবোদার 1975 কি বলেছে, ম্যাগনোলিয়াসি পরিবারের ম্যাগনোলিয়াসি গোত্রের 5টি গণ ম্যাগনোলিয়া, মাইকেলিয়া, টলোমা, ইলিসিয়াম,
লিলিওডেনড্রন, ফেয়ারবাদার 1975 কি করেছে যে ম্যাগনোলিয়াসি পরিবারগুলো উদ্ভিদের মধ্যে প্রোটিনের সম্পর্ক নির্ণয় করে দেখেন যে বাহ্যিক বৈশিষ্ট্য, যেটা আমি বলছিলাম যে মরফোলজিক্যাল বৈশিষ্ট্য বা অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য এবং হচ্ছে যে প্রোটিনের গঠন দেখে বলেন যে এই যে ম্যাগনোলিয়াসের পরিবারের 5টি গণ, ম্যাগনোলিয়া, মাইকেলিয়া এবং হচ্ছে টোলোমা, এই এর মধ্যে 5টি গণের মধ্যে 3টা গণের মধ্যে এই বৈশিষ্ট্যের সম্পর্কযুক্ত পান, যে দেখেন যে তাদের মধ্যে প্রোটিনের সেরোলজিক টেস্ট করে দেখা যায় এদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং হচ্ছে প্রোটিনের মিল পাওয়া যায়। কিন্তু এই বাকি দুইটা যে ইলিসিয়াম এবং লিলিওডেনড্রন, এই দুইটা কি দেখা যায় যে সম্পর্কটা একটু কম মনে হয়, পরীক্ষা করে দেখেন। পরবর্তীতে এই পরীক্ষার ভিত্তিতেই মানে এই প্রোটিনের সেরোলজি বলো বা অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সের মাধ্যমেই কি করেছে যে এই 3টা গণকে একত্রে সেই ম্যাগনোলিয়াসিতে রেখেছে এবং ইলিসিয়াম এবং লিলিওডেনড্রনকে ইলিসিয়াসি নামক আরেকটা পরিবারে অন্তর্ভুক্ত করেছে, যেটা পরবর্তীতে আধুনিক বিজ্ঞানীরাও সমর্থন করেছেন। ঠিক আছে, ঠিক আছে, ইলিসিয়াসি, ইলিসিয়াম এবং লিলিওডেনড্রন এই দুটাকে আলাদা করে ইলিসিয়াসি পরিবারে অন্তর্ভুক্ত করেন, যা পরবর্তীতে আধুনিক বিজ্ঞানীরাও সমর্থন করেন। ঠিক আছে, এরপর আসো আরেকটা এক্সাম্পলে যাই, প্রত্যেকটা থেকেই 1-2টা করে এক্সাম্পল দিবেন। ঠিক আছে, প্রোটিনের এই ক্ষেত্রে আরেকটা এক্সাম্পল হচ্ছে প্রোটিনের যে প্রোটিন কি বলেছি যে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ, মানে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিনটা গঠিত, সেই অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সের উপর ভিত্তি করে প্রোটিনের আর কি। এটা এক্সাম্পল নাম্বার 2। ঠিক আছে, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স বা ক্রোমাটোগ্রাফি প্যাটার্ন, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স বা আমি বুঝিতে এখানে উপরের দিকে লিখছি। এই যে প্রোটিনের বলছি যে প্রোটিনের ভিতর কি থাকে, অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স বলো বা হচ্ছে যে ক্রোমাটোগ্রাফি প্যাটার্ন দেখে হাইব্রিড উদ্ভিদ শনাক্ত করা যায়। এই বৈশিষ্ট্যটাও কি হয়েছে যে এই যে ক্রোমাটোগ্রাফির কথা বললাম, যে টেস্টের কথা, সেটাও কি উদ্ভিদের শ্রেণীবিন্যাসের যে বা কোনো ফাইলোজেনিতে বা কোনো হচ্ছে ট্যাক্সনকে শনাক্ত করার কাজে প্রোটিনের এই বৈশিষ্ট্যটা সফলজনকভাবে ব্যবহার করা যায়। ঠিক আছে, এবার আসো পরবর্তী আরেকটা নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড তোমরা সবাই জানো। নিউক্লিক অ্যাসিডটা কি? নিউক্লিক অ্যাসিড কয় টাইপের? নিউক্লিক অ্যাসিডটা 2টা টাইপের, একটা হচ্ছে কি ডিএনএ এবং হচ্ছে আরএনএ, তাই না? তোমরা সবাই জানো যে ডিএনএ এবং আরএনএ 2টা টাইপের নিউক্লিক অ্যাসিড। এটা হচ্ছে বৃহৎ অণু এবং হচ্ছে সরাসরি জিন দ্বারা সংশ্লিষ্ট বা জিন বংশগতির সাথে জড়িত এটা। ঠিক আছে, বংশগত বৈশিষ্ট্য যে যা দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা কি জিন, তাই না? এটা হলো জিনগুলো কিভাবে কাজ করে, যে এই যে ডিএনএ সিকোয়েন্স বলো, ডিএনএ হাইব্রিডাইজেশন বলো, হ্যাঁ, বা ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়া বলো, যে ডিএনএ এর মধ্যে ডিএনএ এর মধ্যে মিল বা অমিল নির্ণয় করে দেখা যায় যে উদ্ভিদের প্রজাতি সমূহ শনাক্ত করা যায়, প্রজাতি বা ট্যাক্সনের মধ্যে মিল নির্ণয় করা যায় এবং হচ্ছে কি এদেরকে কোন একটা ট্যাক্সনে অন্তর্ভুক্ত করা যায়। তো এই যে বলছি যে ডিএনএ এবং আরএনএ হচ্ছে 2টা টাইপের নিউক্লিক অ্যাসিড। এই যে নিউক্লিক অ্যাসিড ডিএনএ এবং আরএনএ যে সিকোয়েন্স থাকে, বেসিস সিকোয়েন্স থাকে, সেই সিকোয়েন্সটার অনুযায়ী কি হয় যে প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স বা বেস নির্মিত হয় এবং সেই অ্যামাইনো অ্যাসিড কি করে এনজাইমের মাধ্যমে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ট্যাক্সোনমিতে সাধারণত জীবের যে বৈশিষ্ট্যগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে ডিএনএ বৈশিষ্ট্যগুলাই ওটা করা হয়, যে ডিএনএ এবং আরএনএ যে সিকোয়েন্সটা থাকে, হ্যাঁ, সেটা দ্বারা কি করে যে সেটা কি করে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স কর্ম নির্ণীত হয় এবং সেটা অ্যামাইনো অ্যাসিডগুলো কি করে সেই এনজাইমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে সিমেটিড, যখন বলেছিলাম যে বৃহৎ অণু যেগুলো কিনা সরাসরি বংশগতির সাথে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে কি ডিএনএ এবং হচ্ছে আরএনএ। ডিএনএ এবং আরএনএটা হচ্ছে যে প্রাইমারি সিমেটিড। ঠিক আছে,
তো এই যে প্রাইমারি এটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর যে সিকোয়েন্স দ্বারা আরএনএ সিকোয়েন্স দ্বারাও কিন্তু শ্রেণীবিন্যাসে ব্যবহার করা যায়। বর্তমানে ডিএনএ সিকোয়েন্সটা আধুনিক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এটা গুরুত্ব সহকারে ব্যবহার করা হচ্ছে, যে এর সাহায্যে কোনো হচ্ছে যে ট্যাক্সোনমিক সমস্যা সমাধান বা কোনো প্রজাতি বা ট্যাক্সনকে শনাক্ত করার কাজেও এই ডিএনএ সিকোয়েন্সের বৈশিষ্ট্যটা ব্যবহার করা হচ্ছে। যে এই ডিএনএ সিকোয়েন্স অনুযায়ী কি করা হয় যে অ্যামাইনো অ্যাসিডের ক্রম নির্ণীত হয় এবং এই অ্যামাইনো অ্যাসিডটা কি করে এনজাইমের মাধ্যমে গিভের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, দু একটা এক্সাম্পল দেই তাহলে বুঝতে পারবে। পিজাম সেটিফাম এটার নাম কি? মটরের বৈজ্ঞানিক নাম, আশা করি আপনারা সবাই জানেন। পিজাম সেটিফাম হচ্ছে মটরের বৈজ্ঞানিক নাম। তো বোল্টন এবং অ্যাডল বা তার সহকর্মীরা কি করেছে যে ডিএনএ হাইব্রিডাইজেশন প্রক্রিয়া, কোন প্রক্রিয়া? এই যে নিউক্লিক অ্যাসিডের কথা বলছি, ডিএনএ হাইব্রিডাইজেশন প্রক্রিয়া বা ডিএনএ কি আরেকটা নাম কি? হাইব্রিডাইজেশন আরেকটা নাম কি? সংকরায়ন। ঠিক আছে, সংকরায়ন প্রক্রিয়া দেখেন যে পিজাম সেটিফামের সাথে যে সম্পর্ক ডিএনএ সিকোয়েন্স করে দেখেন যে নিম্নলিখিত ভাবে সম্পর্ক দেখা যায়। কোনটা? কোন তিনটা উদ্ভিদ দেখো? ভিনকা, ফেবা, ফেসিওলাস, ভালগারিস। লেখা কি দেখা যাচ্ছে তো? আর কমেন্টসে কিন্তু অবশ্যই রোল লিখে দিয়ে যাবে। আচ্ছা, বোল্টন এবং তার সহকর্মীরা দেখেন যে ডিএনএ হাইব্রিডাইজেশন প্রক্রিয়ায় যে পিজাম সেটিফামের সাথে দেখেন যে নিম্নলিখিত হারে এই উদ্ভিদগুলো সম্পর্ক দেখা যায়। যে ডিএনএ হাইব্রিডাইজেশন প্রক্রিয়া তারা দেখেছেন। কোনটা? ভিনকা ফেবা হচ্ছে 48%, ফেসিওলাস এটাকে 90%, 19%, আর ওটা হচ্ছে কি 77% নিকোটিয়ানা। ঠিক আছে, এটা ডিএনএ হাইব্রিডাইজেশন প্রক্রিয়ায় তারা দেখেন যে কে বোল্টন এবং অ্যাডল তার সহকর্মীরা। এটা নিউক্লিক অ্যাসিডের যে এক্সাম্পলের কথা বলছি সেটা একটা এক্সাম্পল, আমি আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। এই ডিএনএ সিকোয়েন্স বা হচ্ছে ডিএনএ হাইব্রিডেশন প্রক্রিয়া দেখা যায় যে গম, বার্লি এবং রাই তিনটার পরীক্ষা করে দেখা যায় যে রায়ের বৈজ্ঞানিক নাম জানো তো? সিকাল। বার্লি হরিয়াম। আমি জেনাসগুলো শুধু নিচ্ছি, ঠিক আছে? এবং গম আমরা সবাই জানি চিটিকাম। এই তিনটা ডিএনএ হাইব্রিডাইজেশন করে দেখা গিয়েছে বা সংকরণ পরীক্ষা দেখা গিয়েছে যে গমের সাথে রায়ের বেশি সম্পর্ক, কিন্তু সেই তুলনায় বার্লির সম্পর্ক গমের সাথে কম। কত? এই গমের সাথে রায়ের সম্পর্ক হচ্ছে কত? 80% সম্পর্ক, এবং গমের সাথে এই বার্লির সম্পর্ক হচ্ছে 57%। তো এটা ডিএনএ হাইব্রিডেশন প্রক্রিয়া জানা গিয়েছে যে গমের সাথে এই তিনটা ডিএনএ হাইব্রিডেশন সিকোয়েন্স করে দেখা গিয়েছে যে ডিএনএ এখানে হচ্ছে গমের সাথে রায়ের সম্পর্ক এরা ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত এবং হচ্ছে এদের সম্পর্কটা হচ্ছে 80% সম্পর্ক। আবার দেখা গিয়েছে যে গমের সাথে বার্লির সম্পর্ক 57। মানে এই পরীক্ষাটা দেখা যায় যে গমের সাথে বার্লির তুলনায় রায়ের সম্পর্ক বেশি। এটা ডিএনএ হাইব্রিডেশন প্রক্রিয়ায় জানা গিয়েছে। ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল দিতে যাচ্ছি তোমাদেরকে। পাশা এবং শ্যান কি করেছে যে ডিএনএ হাইব্রিডাইজেশন প্রক্রিয়া যে দেখেছে যে তোমার
আচ্ছা, ডিএনএ যে এই নিউক্লিক অ্যাসিডের আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেটা হচ্ছে যে পাশা এবং শ্যান তারা দেখেছে যে দুজন সায়েন্টিস্ট দেখেছে কিউকারবিটেসি উদ্ভিদের প্রায় 19টি প্রজাতির মধ্যে ডিএনএ হাইব্রিডাইজেশন প্রক্রিয়া বা সংক্রান্ত প্রক্রিয়ায় ডিএনএ বেসরা করে দেখেছে যে পর্যবেক্ষণ করে যে এটা যে তোমার হচ্ছে যে মধ্য ইয়ার দিক থেকে যে তোমার হচ্ছে গোত্রটি বিবর্তনের দিক থেকে, যেটা বলছি যে বিবর্তনও কি প্রাথমিক বিপাকীয় বস্তুর ভূমিকা রয়েছে, সেক্ষেত্রে বলেছে যে এটা বিবর্তনের দিক থেকে মধ্যবর্তী অবস্থা পর্যায় থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে বিবর্তনের ধারা। যদি বলি যে নিউক্লিক অ্যাসিডের গুরুত্ব, যেটা প্রাথমিক বিপাকীয় বস্তু হিসেবে ফাইলোজেনি এবং হচ্ছে উদ্ভিদের শ্রেণীবিন্যাসে এর ভূমিকা। এবার আসো আরেকটা নাম্বারে যাচ্ছি আমরা, নেক্সট পয়েন্টে যাই। আমরা কি বললাম? আমরা অর্গানিক অ্যাসিড পড়েছি, অ্যামাইনো অ্যাসিড পড়েছি, প্রোটিন পড়ছি, নিউক্লিক অ্যাসিড। এবার আসো কি আরেকটা বলেছিলাম যে কার্বোহাইড্রেটের কথা বলেছি, যেটা বিশেষ করে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড কি? এটাও কি একটা কার্বোহাইড্রেট। ঠিক আছে, ম্যাকলয়েড এবং তার সহকর্মীরা দেখেছেন যে পোয়েসি, যেটা আমরা আরেকটা নাম জানি, 22টি প্রজাতি বীজের মধ্যে যে অবস্থিত যে সুগার বা অলিগোস্যাকারাইড বা পানিতে দ্রবণীয় পলিস্যাকারাইড এগুলো শনাক্ত করে দেখেছে, যেমন হচ্ছে যে কার্বোহাইড্রেট গুলো বৈশিষ্ট্যগুলো, যে রেফিনস বলো, ফ্রুটিনস বলো, এগুলো হচ্ছে ফ্রুটিকস, এই বৈশিষ্ট্যগুলো সহজেই কি করা যায়? শ্রেণীবিন্যাসে গুরুত্ব সহকারে ব্যবহার করা যায়। মানে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যেটা বলছি যে পরীক্ষাটা কে করেছে? ম্যাকলয়েড করেছে এবং তার সহকর্মীরা পোয়েসি গোত্রের 22টি প্রজাতির উদ্ভিদের মধ্যে কি কার্বোহাইড্রেট পরীক্ষাটা করে দেখেছে যে এর মধ্যে সুগার বা কার্বোহাইড্রেট, যেটা বলে যে পানিতে দ্রবণীয় সুগার, এগুলোর মধ্যে পরীক্ষা করে দেখেছে যে এখানকার বৈশিষ্ট্যগুলো সহজে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে গুরুত্ব সহকারে এই বৈশিষ্ট্যগুলো শ্রেণীবিন্যাসে গুরুত্ব সহকারে ব্যবহার করা যায়, কারণ এগুলোরও হচ্ছে সব উদ্ভিদে বা সব উদ্ভিদ পরিবারে সব বৈশিষ্ট্যগুলো অনুপস্থিত। যার জন্য দেখা যায় যে অনেক ক্ষেত্রে যেটা বললাম যে ওই বৈশিষ্ট্যটা স্পেসিফিকলি ওই পরিবারে অবস্থিত বা ওই ট্যাক্সনে দেখা যায়, যা কিনা সেটাকে শনাক্তকরণের কাজে সহজে ব্যবহার করা যায়। ঠিক আছে, এই হচ্ছে যে প্রাথমিক বিপাকীয় বস্তু যদি বলি, সেই প্রাথমিক বিপাকীয় বস্তুর ভূমিকা। আচ্ছা, আরেকটা বলতে পারি, আমরা এক্সাম্পল দিতে পারি, কার্বোহাইড্রেট বলেছি বা পলিস্যাকারাইড, এবং এখানে আরেকটা হওয়া যায় যেটা হচ্ছে ক্লোরোফিল। ঠিক আছে, প্রাথমিক বিপাকীয় বস্তুর ক্ষেত্রে আরেকটা এক্সাম্পল হচ্ছে আমাদের কি দিচ্ছি? ক্লোরোফিল। আমরা সবাই ক্লোরোফিলের নাম জানি, তাই না? এটা কি? এটা একটা রঞ্জক পদার্থ, তাই না? উদ্ভিদে যে রঞ্জক পদার্থগুলো আছে সেটার মধ্যে কি সবচেয়ে বেশি পরিমাণে যেটা কি থাকে, যে কোথায় থাকে? উদ্ভিদের পাতায় যে সবুজ বর্ণটা হয় বা কচি কাণ্ডের যে সবুজ বর্ণটা হয়, যে সেই বর্ণের জন্য যে দায়ী রঞ্জক বা যেটা সেই রঞ্জকটার করে, সেই হচ্ছে ক্লোরোফিল। তো ক্লোরোফিল প্রায় 5 প্রকারের আছে, A B C D E এরকম 5 প্রকারের ক্লোরোফিল আছে। তো ক্লোরোফিলের উপস্থিতিতে দেখা যায় যে কি হয়? যে সালোকসংশ্লেষণ হয়, তাই না? ক্লোরোফিল থাকলে যে সমস্ত অঙ্গে ক্লোরোফিল থাকে, সবচেয়ে বেশি কোথায় থাকে? পাতায় থাকে ক্লোরোফিলটা, যে সবুজ রঞ্জক কণিকা, যেটা কিনা একটা প্রাথমিক বিপাকীয় বস্তু। উদ্ভিদের বিপাক ক্রিয়া প্রথম থেকে উৎপন্ন হয় এবং হচ্ছে যে উদ্ভিদের যে রঙের জন্য, পাতা সবুজ বর্ণের জন্য দায়ী যে ইয়াটা, সেই রঞ্জকটা হচ্ছে ক্লোরোফিল, যেটা কিনা প্রাথমিক অবস্থায় বা প্রাথমিক বিপাকীয় বস্তু হিসেবে উদ্ভিদের সিনথেসিস হয় বা সংশ্লেষিত হয়। সেই রঞ্জকটার ভূমিকাটা কি? দেখো যে ক্লোরোফিল এটা এদের মধ্যে যে 5 প্রকার ক্লোরোফিলের কথা বলেছি, তার মধ্যে ক্লোরোফিল এটা প্রায় সমস্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদেই পাওয়া যায়, এবং এটা একটা প্রাচীন বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য কিনা দেখা যায় যে শ্রেণীবিন্যাসে গুরুত্ব সহকারে ব্যবহার করা যায়। অপরদিকে যে আরো যে কতগুলো বললাম, যে বি বলো, সি ডি, এগুলো সেগুলো হচ্ছে তুলনামূলকভাবে কম পাওয়া যায় এবং সব উদ্ভিদে সেগুলো পাওয়া যায় না। তো সুতরাং এইটাও একটা কি ফাইলোজেনেটিক মার্কার হিসেবে ব্যবহার করা যায় উদ্ভিদের কোথায়? বিবর্তনে। কোন বৈশিষ্ট্যটার কথা বললাম? ক্লোরোফিলের কথা বললাম। ঠিক আছে, আসো এবার আমরা সেকেন্ডারি মেটাবলাইটস বা গৌণ বিপাকীয় বস্তুর ভূমিকা দেখি। আচ্ছা, যেটা বললাম যে প্রাথমিক বিপাকীয় বস্তু, যেগুলো বললাম যে অর্গানিক অ্যাসিড বললাম বা জৈব অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, ক্লোরোফিল বলেছি, কার্বোহাইড্রেট বলেছি, এইগুলোর কোনোটি আবার সেকেন্ডারি বায়োসিনথেসিসের মাধ্যমে কি করে দ্বিতীয় পর্যায়ে এটা গৌণ বিপাকীয় বস্তু তৈরিতে সহায়তা করে। আসলে গৌণ বিপাকীয় বস্তুগুলো হচ্ছে যে সরাসরি এরা
বিপাক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না এবং এদের অধিকাংশই হচ্ছে কি ক্ষুদ্র অণু, যেগুলোর কিনা আণবিক ওজন 10,000 থেকে কম। তো এগুলো হচ্ছে কি বলেছিলাম, বিপাক প্রক্রিয়ার ইন প্রোডাক্ট হিসেবে তৈরি হয় বা শেষ উৎপাদ হিসেবে তৈরি হয়। এগুলো কোনগুলো? সেকেন্ডারি মেটাবলাইটের কথা বলছি। অ্যালকালয়েড আছে, ফ্ল্যাভিনয়েড আছে, যেটা ফিনোলিক যৌগ বা ফিনোলিক পদার্থ, ঠিক আছে। তারপর আছে তোমার টার্পিনয়েড, হ্যাঁ, টার্পিনয়েডেরও কয়েকটা টাইপ আছে। তারপর আছে সায়ানোজেনিক গ্লুকোসাইড, ঠিক আছে। তো সেকেন্ডারি মেটাবোলাইট গুলো হচ্ছে সাধারণত যেটা অ্যালকালয়েড, যেটা বলেছি যে এগুলো হচ্ছে নাইট্রোজেন গঠিত হেটারোসাইক্লিক যৌগ, যেগুলো সেগুলোকে বলা হয় যে অ্যালকালয়েড বলা হয়। তো অ্যালকালয়েডের উপস্থিতি অনেক উদ্ভিদে থাকে, অনেক উপস্থিতি দ্বারাও কি করা যায়, শ্রেণীবিন্যাসে ব্যবহার করা যায় বা ফাইলোজেনি নির্ণয়ে এটা ব্যবহার করা যায়, অ্যালকালয়েডের উপস্থিতি দ্বারা চিহ্নিত করা যায়, ঠিক আছে। কারণ কি অনেক অ্যালকালয়েড সব উদ্ভিদে থাকে না। এক্সাম্পল হিসেবে যদি বলি যে পেপেভার সমনিফেরাম নামক উদ্ভিদে, যেটা পেপেভারেসি পরিবারের একটা উদ্ভিদ, ফ্যামিলি হচ্ছে পেপেভারেসি, ঠিক আছে। আর উদ্ভিদটার নাম হচ্ছে, এটাতে কি থাকে, মরফিন থাকে। আমরা মরফিন বা আফিমের নাম সবাই জানি, তাই না? এটা একটা নেশা জাতীয়। অ্যালকালয়েড গুলো আসলে কি, যে ক্যাফেইন বলো, হ্যাঁ, এগুলো যে চা কফিতে কি থাকে, ক্যাফেইন নামক অ্যালকালয়েড থাকে, তাই না? থিয়াসাইনেন্সিস বলো বা ক্যামিলিয়া সাইনেন্সিসে থাকে ক্যাফেইন থাকে, যেটা একটা অ্যালকালয়েড। তারপর হচ্ছে যে লিলিয়েসি পরিবারে যেমন কলচিকামে কলচিসিন নামক অ্যালকালয়েডটা থাকে, যেটা শুধুমাত্র সেই উদ্ভিদ পরিবারের একটা বিশেষ বৈশিষ্ট্য। এই দেখা গিয়েছে যে কলচিসিন যে অ্যালকালয়েড, সেই অ্যালকালয়েডটা শুধুমাত্র লিলিয়েসি পরিবারে একমাত্র এই কলচিসিনটা থাকে, ঠিক আছে। কলচিসিন নামক অ্যালকালয়েডটা থাকে কোথায়, কলচিকামে। এই কলচিসিন এটা একটা অ্যালকালয়েড, ঠিক আছে। মরফিন একটা অ্যালকালয়েড, মরফিনটা কোথায় থাকে, শুধুমাত্র পেপেভারাস সোমনিফেরামে থাকে, যা অন্য কোনো উদ্ভিদ পরিবারে থাকে না, পেপেভারেসি ফ্যামিলিটাতে কথা বলছি। আবার একইভাবে যদি দেখো যে লিলিয়েসি পরিবারে যে কলচিসিন যে অ্যালকালয়েডটা শুধুমাত্র লিলিয়েসি পরিবারের কলচিকামে থাকে, তো এটা থেকে পরবর্তী দেখা গেল যে এটা আলাদা একটা অন্য কোনো উদ্ভিদে, লিলিয়েসি পরিবারের অন্য কোনো উদ্ভিদ গোত্রে থাকে না, সেজন্য এই কলচিকামটা লিলিয়েসি থেকে আলাদা একটা গোত্রে রাখা হয়েছে। আবার যে পেপেভার সোমনিফেরাম, সেটাকে আলাদা করে পেপেভারেসি পরিবারে রাখা হয়েছে। আবার রাউলফিয়া সার্পেন্টিনা সর্পগন্ধার নাম তোমরা সবাই জানো, যেখানে কিনা 20 প্রকারের পাই অ্যালকালয়েড রয়েছে। কোথায় বলছি, রাউলফিয়া সার্পেন্টিনাতে, ঠিক আছে। সর্পগন্ধা, রাউলফিয়া সার্পেন্টিনাতে কি থাকে, প্রায় 20 প্রকারের অ্যালকালয়েড থাকে। রাউলফিন তো সার্পেন্টিনা এবং যে অ্যালকালয়েডটা, সেটাতে থাকে প্রায় 20 প্রকারের। এই একটা উদ্ভিদে প্রায় 20 প্রকারের অ্যালকালয়েড রয়েছে। তো অ্যালকালয়েডের উপস্থিতি একটা ভালো ফাইলোজেনেটিক মার্কার হিসেবে কাজ করে। এটা বিশেষত্ব হচ্ছে যে অনেক উদ্ভিদে সে যে অ্যালকালয়েডটা থাকে, সব উদ্ভিদে কিন্তু এটা মানে কিছু এক এক উদ্ভিদে এক এক রকম অ্যালকালয়েড থাকতে পারে, বা কোনো স্পেসিফিক শুধু এই উদ্ভিদ পরিবারেই এই অ্যালকালয়েডটা থাকবে, এরকমও আছে। তো এই অ্যালকালয়েডের উপস্থিতি দ্বারাও কি করা যায়, যে শ্রেণীবিন্যাসে উৎপত্তি বা অভিব্যক্তি নির্ণয় করা যায়, এবং হচ্ছে কোন একটা ট্যাক্সন বা প্রজাতিকেও শনাক্ত করা যায়, বা কোন একটা গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করা যায়, ঠিক আছে, কোন একটা ট্যাক্সন। আরেকটা এক্সাম্পল দিই তোমাদেরকে, এখানে কিন্তু 2-3টা এক্সাম্পল হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা লাস্ট এই অ্যালকালয়েডের আরেকটা এক্সাম্পল দেই, যে অ্যাপোসাইনাসি ফ্যামিলিতে, যেমন অ্যাপোসাইনাসি এক পরিবারটা তোমরা সবাই জানো, যে নয়নতারা, যেটা যেমন ক্যাথারান্থাস সবাই চিনো, নয়নতারা, তাই না। এটার একটা আছে ভিনকা একটা প্রজাতি, ক্যাথারান্থাস একটা প্রজাতি। এই দুইটা প্রজাতি, ক্যাথারান্থাস এবং ভিনকা, এই দুটো গণ, এই দুইটা গণকে অ্যালকালয়েডের উপস্থিতি বা অ্যালকালয়েডের বৈশিষ্ট্যের ভিত্তিতে
আলাদা দুইটা গণে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, এই দুইটা প্রজাতিগুলোকে আলাদা কি গণে অন্তর্ভুক্ত করা হয়েছে কিসের ইয়ার ভিত্তিতে? অ্যালকালয়েডের উপস্থিতির ভিত্তিতে বা অ্যালকালয়েডের বৈশিষ্ট্যের ভিত্তিতে। ঠিক আছে, কোন ফ্যামিলিটা? অ্যাপোসাইনাসি। আচ্ছা, এবার আসো ফ্ল্যাভিনয়েড। ফ্ল্যাভিনয়েড হচ্ছে যে বা ফিনলিক পদার্থ, যেটা হচ্ছে ফেনল গঠিত যৌগ। অনেকগুলো ফেনল মিলে কি হয়? একটা পলিফেনল হয়, যেটা একটা ফ্ল্যাভিনয়েড যৌগ, যেটা উদ্ভিদে কি হয়? একটা এটা কেমিক্যাল মার্কার হিসেবে কাজ করে উদ্ভিদে। ঠিক আছে, এটা কি হিসেবে কাজ করে? কেমিক্যাল মার্কার হিসেবে কাজ করে এই ইয়াটা, ফ্ল্যাভিনয়েডটা। সাধারণত উদ্ভিদের বীজ, পাতা, ফুল, ফল এগুলো বিভিন্ন রকমের কালারফুল হয়, তাই না? যে পাতাটা সবুজ বর্ণের হয়, ফুলটা সাদা, সবুজ, লাল, নীল, বেগুনি, একটু বিভিন্ন কালারের ফুল হতে পারে, হ্যাঁ, কাণ্ডটা একরকম হতে পারে। তো উদ্ভিদে বা ফলের কালারটা কচি অবস্থায় যে একরকম, ফল পাকলে আরেক রকম হয়ে যায়। তো এই যে কালার গুলো, সেটা হচ্ছে যে যৌগের কারণে হয়, সেটা হচ্ছে রঞ্জক পদার্থ বা ফ্ল্যাভিনয়েডের কারণে হয়ে থাকে। এটা ফিনলিক গঠিত যৌগ, এবং এইটা ফ্ল্যাভিনয়েডটা উদ্ভিদে কেমিক্যাল মার্কার হিসেবে কাজ করে। কারণ হচ্ছে অনেকগুলো, যদি বলতে পারো যে উদ্ভিদের এর উপস্থিতি বা বিস্তৃতি, হ্যাঁ, তারপর হচ্ছে যে এর স্থিতি বা রাসায়নিক স্থিতি বলো, এবং হচ্ছে যে এর যে বৈশিষ্ট্যটা, সেটা কনস্ট্যান্ট একটা বৈশিষ্ট্য, সেগুলোর জন্য করা এটা একটা কেমিক্যাল মার্কার হিসেবে ব্যবহার করা হয়। তো দেখা যায় যে কিছু উদ্ভিদে, ধরো যে এটার একটা এক্সাম্পল বলতে পারি যে অ্যান্থোসায়ানিন বা বিটালেন্সের কথা বলা যায়, যেটা উদ্ভিদে সাধারণত ফুলের রঞ্জকের কথা বলি যদি, বা পাতার রঞ্জকের কথা বলি। ফুলের ক্ষেত্রে আসি আগে, যে ফুলের ক্ষেত্রে দেখা গিয়েছে যে ফুল যে বিভিন্ন কালার হয়, লাল, নীল বর্ণ, সেটার জন্য হয় অ্যান্থোসায়ানিন রঞ্জকটা দায়ী। অনেক উদ্ভিদে দেখা যায় যে এই অ্যান্থোসায়ানিনটা থাকে না। ঠিক আছে, অ্যান্থোসায়ানিন একটা রঞ্জক, প্রায় 10টি পরিবার দেখা গিয়েছে যে যেখানে এই অ্যান্থোসায়ানিনটা অনুপস্থিত, এবং সেই 10টি পরিবারকে ক্যারিওফাইলালিস বা তার নিকট সম্পর্কযুক্ত আচ্ছা কি বলেছি যে অ্যান্থোসায়ানিন যে রঞ্জকটা, সেটার কারণে উদ্ভিদের ফুলের বর্ণ লাল, নীল এরকম বিভিন্ন কালারফুল হয়। তো এইটা আবার দেখা গিয়েছে যে 10টি উদ্ভিদ পরিবারে এই অ্যান্থোসায়ানিনটা থাকে না, তাদেরকে ক্যারিওফাইলালিস বা তার নিকট সম্পর্কযুক্ত বর্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার দেখা গিয়েছে যে ক্যাকটাসে একটা পরিবার আছে, ক্যাকটাস, ঠিক আছে, ক্যাকটাসি পরিবারে দেখা যায় যে বিটালেন্স থাকে, হ্যাঁ, যার জন্য বিটালেন্সের উপস্থিতির কারণে, বিটালেন্স বা বিটা সায়ানিন বলতে পারো, বিটালেন্সের উপস্থিতির কারণে এই ক্যাকটাসি পরিবারটিকে পরবর্তীতে দেখা গেল যে এই যে এই ফ্ল্যাভিনয়েডের বৈশিষ্ট্যের উপর, মানে রঞ্জকের জন্য যেটা যে ক্যাকটাসি পরিবারটাকে বিটালেন্স আছে কিন্তু অ্যান্থোসায়ানিন নাই, হ্যাঁ, যেটা বলেছি 10টি পরিবারগুলোকে কি রাখা হয়েছে, তখন এই ক্যাকটাসিটাকেও এই বর্গে রাখা হয়েছে, শুধু কি ফ্ল্যাভিনয়েডের বৈশিষ্ট্য দেওয়া জানা গিয়েছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিতে পারি যে পাতার রঞ্জক ক্ষেত্রে, যেটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি, একটা টেস্ট আছে যেটাতে কি করা যায় যে পেপার ক্রোমাটোগ্রাফি প্রক্রিয়া কি হয়েছে, পাতার রঞ্জক ইয়েটা কি নির্ণয় করা যায়, রঞ্জক পদার্থের উপস্থিতি জানা যায়। হ্যাঁ, তো ওই যে পাতার যে ফ্ল্যাভিনয়েডের উপস্থিতির উপর ভিত্তি করে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে শনাক্ত করে, যেমন হচ্ছে ডালগেন, যদি বলি যে ডালগেনের নাম তোমরা শুনে থাকবে, যে শ্রেণীবিন্যাসবিদ টেক্সোনমিস্ট যে ডালগেন, উনি কি করেছে যে সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য, সপুষ্পক উদ্ভিদের নির্ণয়, হ্যাঁ, গোত্র নির্ণয় বা শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে, সপুষ্পক উদ্ভিদের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এই পাতায় যে ফ্ল্যাভিনয়েডের উপস্থিতি, সেই বৈশিষ্ট্যটাকে উনি কাজে লাগিয়েছে। মানে কি, যে পাতায় ফ্ল্যাভিনয়েডের, পাতার যে ফ্ল্যাভিনয়েডের যে আছে সেটার উপস্থিতি বা সেই বৈশিষ্ট্যটাকে উনি কি করেছে, সপুষ্পক উদ্ভিদের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে ব্যবহার করেছে। ঠিক আছে, এরকম অসংখ্য উদাহরণ আছে। আরেকটা যদি উদাহরণ দেই, উইলিয়ামস কি করেছে, উইলিয়ামস এবং তার সহকর্মীরা কি করেছে, লিলিয়েসি বলো, পোয়েসি, হ্যাঁ, লিলিয়েসি, পোয়েসি, সাইপেরেসি, এই উদ্ভিদ গোত্রগুলো পাতার ফ্ল্যাভিনয়েডের উপস্থিতি বা ফ্ল্যাভিনয়েড শনাক্ত করে দেখেছে পাতার ইয়াতে। তো এইগুলো একই পূর্বপুরুষ লিলিয়েসি থেকে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, যে এদের পূর্বপুরুষটা একই, আদি পূর্বপুরুষ। তো এরকম অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যেমন যে ফুসিয়া গণের একটা, ফুসিয়া একটা গণ আছে, হ্যাঁ, 6টি যে মানে 6টি প্রজাতিকে নির্ণয় করার ক্ষেত্রে উইলিয়ামস কি করেছে যে এটাকে, এই বৈশিষ্ট্যকে কাজে লাগে, এই 6টা প্রজাতিতে ভিড় করেছে কি, পাতার মধ্যে যে ফ্ল্যাভিনয়েড আছে তার উপস্থিতির ভিত্তিতে সেটা
কি করেছে শনাক্ত মানে পৃথক করা হয়েছে। কোথায় পাতা ফ্ল্যাভিনয়েডের উপর ভিত্তি করে ফুসিয়া গণটাকে 6টা প্রজাতিতে ভাগ করেছে। ঠিক আছে, এরপর আসো টারপিনয়েড। আমরা কি পড়লাম? অ্যালকালয়েড পড়েছি, ফ্ল্যাভিনয়েড পড়েছি, টারপিনয়েড। টারপিনয়েড হচ্ছে 2 বা ততোধিক আইসোপিন এককে সমন্বিত গঠিত এটা উদ্যায়ী পদার্থ হিসেবে উদ্ভিদে কি থাকে, যে উদ্ভিদে অনেকগুলো উদ্ভিদে এসেনশিয়াল অয়েল থাকে, ধরো যে পেপারমিন্ট, যেটা যেমন আমরা পুদিনাতে এক ধরনের গন্ধ পাই, তাই না? তুলসীতে আরেক ধরনের গন্ধ পাই। এটা কি বলা হয় জানিস, যে উদ্যায়ী তেল কতগুলো থাকে, বা রঞ্জক বলো, টেনিন বলো, রেজিন বলো, এগুলো হচ্ছে কি সবই টারপিনয়েড যৌগ, যেগুলো কি হচ্ছে 2 বা ততোধিক আইসোপিন এককের সমন্বয়ে গঠিত যৌগকে বলা হয় টারপিনয়েড। ঠিক আছে, তো এই টারপিনয়েডের সংকেত হচ্ছে যে এটা C5H8 খোলেন। তো এটার মধ্যে কি কি আছে? প্রধান টারপিনয়েড গুলো হচ্ছে প্রধান টারপিনয়েড গুলো হচ্ছে টারপিন, বা যেটা বলতে আমরা যে টারপিন। ঠিক আছে, তারপর হচ্ছে ট্যানিন, তারপর রঞ্জক বলতে পারো, তারপর হচ্ছে কি বলবো আরো, ক্যারোটিনয়েড, হ্যাঁ, জ্যান্থোফিল, এগুলোও কিন্তু টারপিনয়েড। ঠিক আছে, তো এই যে টারপিনটা কি? টারপিনটা মিরভ নামক একজন বিজ্ঞানী, মিরভ 1961 কি করেছে, যে পাইনাসের পাইনাস উদ্ভিদের 94টি প্রজাতির তারপিনের গঠন, এই পাতার গঠন পর্যবেক্ষণ করে দেখেছে যে তারপিনের গঠন যে পেয়েছে বা বাহ্যিক বৈশিষ্ট্য বা মরফোলজিক্যাল বৈশিষ্ট্য দেখা গেছে এই 94টি পাইনাসের প্রায় 94টি প্রজাতির উপর পরীক্ষা করে দেখেছে যে এদের মধ্যে তারপিনের গঠন উদ্ভিদগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করেছে রং নির্ণয়ের ক্ষেত্রে। ঠিক আছে, যে বা ফাইলোজেনেটিক বা ভাবে বা উৎপত্তি এবং অভিব্যক্তি নির্ণয়ের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা তারপিনের বৈশিষ্ট্যটা কাজে লাগানো যায়। সেটা কোথায়? পাইনাসের উপর কাজ করে দেখেছে কে? মিরভ নামক একজন সায়েন্টিস্ট। এরপর আসো ট্যানিনের কথা। ট্যানিন স্পর নামক একজন বিজ্ঞানী 1952 উনি পরীক্ষাটা করেছে, যে ওনার মতে উনি বলেছে যে ট্যানিন সৃষ্টিকারী বৈশিষ্ট্যটা হচ্ছে আদি একটা বৈশিষ্ট্য। দেখা গিয়েছে যে সমস্ত উদ্ভিদে ট্যানিন পাওয়া যায়, হ্যাঁ, সেগুলো সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের ট্যানিন বৈশিষ্ট্যটা কি বলেছি, যে আদি বৈশিষ্ট্য। যে সমস্ত উদ্ভিদে ট্যানিন পাওয়া যায় সেগুলো সাধারণত কাস্টল উদ্ভিদ, এবং যেগুলো ট্যানিনবিহীন উদ্ভিদগুলো অধিকাংশই হচ্ছে বিরুৎ। হাতিনসনের শ্রেণীবিন্যাসে মনে আছে কিনা জানি না, যে হাতিনসন শ্রেণীবিন্যাসে এই ট্যানিন বৈশিষ্ট্যটাকে সফলজনকভাবে কাজে লাগিয়েছে। উনি সেক্ষেত্রে কি করেছে, যে কাস্টল উদ্ভিদকে শ্রেণীবিন্যাসে উৎপত্তি এবং অভিব্যক্তি ধারা এনে দেখেছে যে কাস্টল যে উদ্ভিদগুলো সেগুলো হচ্ছে কি প্রথমে সৃষ্টি হয়েছে, এবং অর্থাৎ হচ্ছে এটা কি আদি বৈশিষ্ট্য। এটা ট্যানিনের উপস্থিতির উপর ভিত্তি করে নির্ণয় করা হয়েছে। মানে উদ্ভিদের আদি এবং উন্নত বৈশিষ্ট্য বা অভিব্যক্তির ধারা নির্ণয় করতে গেলে ট্যানিন বৈশিষ্ট্যটাকে কাজে লাগানো যেতে পারে। সেটা হাকিনসনও তার শ্রেণীবিন্যাসে ব্যবহার করেছেন। ঠিক আছে, স্পর্ন এটা উল্লেখ করেছে এই কথাটা। ঠিক আছে, এরপর দেখা যায় যে অনেক উদ্ভিদে টারপিনের উপস্থিতি একটা বিশেষ মার্কার হিসেবে কাজ করে। সেটা কি, যে বিশেষ বৈশিষ্ট্য মানে একই রকম টারপিন সব উদ্ভিদে থাকে না, বিশেষ বিশেষ উদ্ভিদে বা উদ্ভিদ গোষ্ঠীতে বিশেষ বিশেষ ধরনের মানে টারপিন থাকে, যেটা তার আলাদা করে একটা শনাক্তকরণের কাজে ব্যবহার করা যায়। এক্সাম্পল হিসেবে বলতে পারি যে কিউকারবিটেসি পরিবারে কিউকারবিটেইন নামক টারপিন থাকে। ঠিক আছে, যেটা শুধুমাত্র ওই উদ্ভিদ পরিবারেই থাকে। এটা একটা টারপিনয়েড গঠিত যৌগ, কিউকারবিটেন পরিবারে, যে শুধু কিউকারবিটেসি পরিবারেই দেখা যায়। তেমনি ভাবে অ্যাস্টারেসি এবং ফেবেসি পরিবারটাতে ওরিওজেনিক টারপিনয়েড থাকে, যেটা শুধুমাত্র ওই উদ্ভিদে থাকে, অন্য কোনো উদ্ভিদে দেখা যায় না। সুতরাং টারপিনের উপস্থিতি দ্বারাও কি করা যায়, একটা উদ্ভিদের ফাইলোজেনি এবং ট্যাক্সোনমিতে গুরুত্ব বহন করে, এটা দ্বারা নির্ণয় করা যায়। ঠিক আছে, এরপর আসো আমরা আরেকটা বলতে পারি এক্সাম্পল। আর কি বলতে পারি, আমরা কি শেষ করে দিয়েছি? আচ্ছা, আমরা যে কটা বললাম, যে সেকেন্ডারি মেটাবলাইটের ক্ষেত্রে বললাম যে আমরা কি পড়েছি, অ্যালকালয়েড পড়েছি, অ্যালকালয়েড পড়েছি, ফ্ল্যাভিনয়েড পড়েছি, টারপিনয়েড পড়েছি। এগুলো হচ্ছে কি
যে উদ্যায়ী সরি টার্পিনেটটা হচ্ছে উদ্যায়ী পদার্থ, এগুলো হচ্ছে সেকেন্ডারি মেটাবলাইট। এক্ষেত্রে সেকেন্ডারি মেটাবলাইট ক্ষেত্রে আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে কি সায়ানোজেনিক গ্লাইকোসাইড। ঠিক আছে, এটাও সব উদ্ভিদে পাওয়া যায় না, কোনো কোনো উদ্ভিদে সায়ানোজেনিক গ্লাইকোসাইডটা থাকে যেটা কি সেকেন্ডারি মেটাবলাইট। তো কোনো কোনো উদ্ভিদে থাকে যে সায়ানোজেনিক গ্লাইকোসাইডটা থাকে যেটাকে কিনা হাইড্রোলাইসিস করলে বিষাক্ত হাইড্রোজেন সায়ানাইড গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, কি বলেছি যে সায়ানোজেনিক গ্লাইকোসাইডটা কোনো কোনো উদ্ভিদে থাকে যেটাকে হাইড্রোলাইসিস করলে হাইড্রোজেন সায়ানাইড নামক বিষাক্ত একটা গ্যাস তৈরি করা হয়। প্রায় 61 গণের 200 প্রজাতির উপর পরীক্ষা করে দেখা গিয়েছে যে সায়ানোজেনিক গ্লাইকোসাইডের উপস্থিতি নির্ণয় করা গিয়েছে, এবং এই বৈশিষ্ট্যটা, এটার যে বৈশিষ্ট্য সেটাকে কাজে লাগিয়ে উদ্ভিদের শ্রেণীবিন্যাস এবং অভিব্যক্তিতে ব্যবহার করা হয়েছে এই বৈশিষ্ট্যটাকে। ঠিক আছে, আমরা কি পড়লাম এই পর্যন্ত? যে উদ্ভিদের শ্রেণীবিন্যাস এবং হচ্ছে ট্যাক্সোনমি এবং ফাইলোজেনিতে প্রাথমিক এবং কি গৌণ বিপাকীয় বস্তুর ভূমিকা বা রোল অফ কি প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবলাইটস ইন ট্যাক্সোনমি অ্যান্ড ফাইলোজেনি। ঠিক আছে, তো আমরা এই যে বৈশিষ্ট্য এগুলো পড়লাম, যে এই জিনিস যেগুলো এগুলো কোশ্চেনটা বিভিন্নভাবে আসতে পারে, যেটা বলেছি যে আগেও যে নেম উল্লেখ করে দিতে পারে বা এক্সাম্পল সহ এটা ভূমিকাটা লিখেও শুধু ট্যাক্সোনমি বা ফাইলোজেনিতে শুধুমাত্র প্রাথমিক বিপাকীয় বস্তুর ভূমিকাও আসতে পারে বা গৌণ বিপাকীয় বস্তুর ভূমিকাও আসতে পারে। তো তোমরা এই দুইটাই পড়বে। ঠিক আছে, আজকের আলোচনা এই পর্যন্ত থাকুক। ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।